মঙ্গলবার ঘরের মাঠে নিজেদের শক্তি দেখাতে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ফেভারিট জর্ডানের বিপক্ষে পয়েন্ট পেতে চায় ইনজুরি আক্রান্ত ক্রিফ শিষ্যরা। পেসার শাহাদাতের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ নিয়ে বিব্রত বিসিবি। কোচ হাতুরু সিং এর বাংলাদেশে থাকা নিশ্চিত করলেন বোর্ডের প্রধান নির্বাহী। শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে হারল বাংলাদেশ। ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তান। ঘরোয়া লিগ নয়, আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়েই ভাবছে হকি ফেডারেশন। নতুন সভাপতির নেতৃত্বে কমিটির প্রথম সভা। এবং ইউরো বাছাইয়ের ম্যাচে রাতে জার্মানির মুখোমুখি স্কটল্যান্ড। রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ আলবেনিয়া। দেখছিলেন খেলার সময়ের শিরোনামগুলো। মাঠে খেলাধুলা আর মাঠের বাইরে সেই খেলা নিয়ে দর্শকদের থাকে উন্মাদনা। সারা বিশ্বের খেলাধুলাকে নিয়ে আমাদের কতই না কৌতূহল। আর সবার জন্য মাঠ ও মাঠের বাইরের খেলাধুলা নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্ত বিশ্বাস। এছাড়া রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ জর্ডান ম্যাচ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমিনুল ইসলাম বাবু। বাবু ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। বাবু ভাই, আমরা আপনার সঙ্গে বাংলাদেশ জর্ডান ম্যাচ এবং বাংলাদেশ কদিন আগে অস্ট্রেলিয়াতে খেলে এসেছিল সেই বিষয় নিয়ে জানবো। তার আগে আমরা একটু বাংলাদেশ জর্ডান ম্যাচের ম্যাচ প্রিভিউটা দেখে আসি। আজ অধিনায়ক এবং কোচরা কি বলেছিলেন। অস্ট্রেলিয়ার পর এবার ঘরের মাঠে 2018 রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে নিজেদের রক্ষণ দুর্গ সামলে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা ক্রুইফ শিষ্যদের। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানলেও এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে দ্বিতীয় পর্বের পথ মসৃণ করতে চায় মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বিকেল 5টায়। সদ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন এক ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ। সেই রেশ কাটতে না কাটতে এবার বাংলাদেশের সামনে জর্ডান পরীক্ষা। পরপর দুটো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারাটা মামুনুলদের জন্য অভিজ্ঞতা সঞ্চয়ের হলেও তার চাপটা যে পাহাড় সম তা বলার অপেক্ষা রাখে না। জর্ডানের বিপক্ষে বাংলাদেশের রণকৌশল হবে রক্ষণাত্মক। আভাসটা লুডভিগ ডি ক্রুইফের, কিন্তু কপালে চিন্তার রেখা। যাদের মাধ্যমে মজবুত হবে রক্ষণদুর্গ তাদের অনেকেই যে ইনজুরিতে কাবু। এর সাথে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে গোলরক্ষক সোহেলের মাঠে না নামার সংশয়। তারপরও হোম কন্ডিশনের সুবিধা আদায় করে ফিফা র্যাঙ্কিংয়ে 91 নম্বর দেশটির বিপক্ষে ভালো খেলতে চায় 173-এ থাকা বাংলাদেশ। Very good team, very solid. জর্ডানের মতো দলগুলোর বিপক্ষে খেলা সবসময় চ্যালেঞ্জের। যদি সুযোগ পাই তাহলে আক্রমণ করব, তবে আমাদের প্রথম লক্ষ্য থাকবে রক্ষণ সামলে আক্রমণে যাওয়া। Very tough for us. সাপোর্টাররা সাপোর্ট করলে আমরা প্লেয়াররা অনেক এনকারেজ হবে এবং ভালো ফুটবল খেলতে উপহার দিব এবং ভালো ফুটবল খেলতে পারবো, কারণ তারা আমাদের শক্তি। এদিকে 2004 ও 2011 সালে এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে খেলা জর্ডানের গেল বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে উরুগুয়ের বিপক্ষে প্লে অফ ম্যাচ হেরে। তাই রাশিয়ায় বিশ্বকাপ খেলতে বেশ তেতে আছে পশ্চিম এশিয়ার এই দেশটি। কিন্তু গ্রুপ পর্বে তাজিকিস্তানের বিপক্ষে জিতলেও জর্ডান ড্র করেছে কিরগিজস্তানের সঙ্গে। তাই বি গ্রুপের সমীকরণ অনেকটাই কঠিন করে ফেলেছে পলপুটের শিষ্যরা। তবে বাংলাদেশকে হারিয়ে সব হিসেব নিকেশ সহজ করতে চায় জর্ডান। ঘরের মাঠে বাংলাদেশ বেশ শক্ত প্রতিপক্ষ, তাই ম্যাচটা আমাদের জন্য বেশ কঠিনই হবে। তার উপর ফুটবলারদের ভ্রমণ ক্লান্তি আছে, কিন্তু আমরা প্রস্তুতিটাও সেভাবেই নিয়েছি। আশা করি আমরাই জিতবো। টেকনিক, ট্যাকটিক্স কিংবা শারীরিক সক্ষমতা সব দিক থেকে জর্ডানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। কেবল একটি জায়গায় এগিয়ে থেকে মামুনুলরা অনুপ্রেরণা খুঁজতে পারে, তা হচ্ছে হোম কন্ডিশন। আর এই সুবিধা ভালোভাবে কাজে লাগাতে পারলে জর্ডানের বিপক্ষে ম্যাচ থেকে হয়তো পয়েন্ট পেলেও পেতে পারে লুডভিগ শিষ্যরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাবু ভাই, আমরা দেখছিলাম ম্যাচ প্রিভিউটি, যেমনটি বলছিলেন বাংলাদেশ দলের কোচ এবং জর্ডানের। তো আপনি তো আসলে বাংলাদেশ দলের সঙ্গে দীর্ঘদিন রয়েছেন, অস্ট্রেলিয়াতেও গিয়েছেন, এখানেও রয়েছেন এবং অনেকগুলো ম্যাচেরও সাক্ষী। তো পুরো ব্যাপার নিয়ে মানে আগামীকালে যে জর্ডানের ম্যাচ নিয়ে আসলে আপনার কি পরিকল্পনা বা আপনি কি ভাবছেন, বাংলাদেশের কেমন সাফল্য হতে পারে বা কেমন করতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে অস্ট্রেলিয়ার সঙ্গে যে খেলাটা হয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার আগে কিন্তু
বাংলাদেশ জাতীয় ফুটবল দল মালয়েশিয়াতে গিয়েছিল এবং মালয়েশিয়াতে যে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে এবং প্র্যাকটিস ম্যাচটা যখন খেলেছে এটা কিন্তু অনেক কিছু উপকৃত হয়েছে, কারণ আপনার কোচ কিন্তু ওই দিন মাঠে উপস্থিত ছিল এবং মাঠে উপস্থিত থেকে প্রতিটা খেলোয়াড়কে কিন্তু তার যে কাজগুলি মানে প্রত্যেকটা খেলোয়াড়কে বুঝিয়ে দিয়েছে তাকে মানে দায়িত্বটা কি, কার কতটুকু দায়িত্ব পালন করতে হবে। যার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া ম্যাচটা যখন খেলতে আমরা নেমেছি আমার খেলোয়াড়রা কিন্তু জাস্ট প্রথম 10 থেকে 15 মিনিট খেলাটা ধরতে পারেনি, যার জন্য আপনার গোল কিন্তু 2-3টা গোল রিসিভ করে ফেলছে। এটা কিন্তু একটা ব্যাড লাক। আদারওয়াইজ আপনি খেলায় কিন্তু তেমন কোনো ভুল ত্রুটি যেগুলি ছিল সেগুলি কিন্তু সংশোধন করার একটা রাস্তা হয়েছে এবং কোচ কিন্তু পরবর্তীতে অস্ট্রেলিয়ার ম্যাচ হয়ে যাওয়ার পরে আপনার আমাদের খেলোয়াড়দেরকে নিয়ে ডে বাই ডে প্রত্যেক দিন কিন্তু ভিডিও দেখাচ্ছে এবং ভিডিও দেখিয়ে তাদের ভুলগুলি সংশোধন করার চেষ্টা করছে। যার পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে অস্ট্রেলিয়া ম্যাচের কাছ থেকে আমাদের যে ভুলগুলি ছিল সেগুলো শিক্ষণীয় হয়ে আমাদের জর্ডানের ম্যাচটা ওই ভুলগুলি আমাদের হবে না, এটা আমার বিশ্বাস। তবে বাবু ভাই যে ব্যাপারটা হচ্ছে মানে অস্ট্রেলিয়া ম্যাচে কিন্তু যেটা বললেন ভালো খেলেছে, আমরা দ্বিতীয়ার্ধে দেখলাম বাংলাদেশ তেমন করে আসলে আক্রমণ করতে পারেনি অস্ট্রেলিয়া বাংলাদেশের রক্ষণে, কিন্তু রক্ষণের ব্যাপারটা যদি আসে আমাদের কয়েকজন ফুটবলার ইনজুরিতে পড়েছেন জর্ডানের বিপক্ষে ম্যাচে, তো সেই জায়গায় কৌশলে আসলে কতটা সমস্যা তৈরি হবে, যেহেতু নাসিরের মতো ডিফেন্ডার নেই বা কয়েকজন আমরা অনেকেই নেই। আপনি আসলে খেলায় দেখেন আমাদের কোচ কিন্তু এই আপনার বাংলাদেশ জাতীয় ফুটবল দল গঠন করার জন্য অলমোস্ট 40 জন খেলোয়াড়কে কিন্তু সে ডেকেছিল। 40 জন খেলোয়াড় থেকে কিন্তু বাছাই করে সে এখন 23 জনকে রেখেছে। এখানে কিন্তু আপনার আরো কিছু ছিল, তারাও কিন্তু ইনজুরির কারণে আজকে এখানে আসতে পারে নাই, 23 জনে ঢুকতে পারে নাই। এখন এইখান থেকে আবার দেখা গেল যে আগামীকালকের খেলায় আপনার হেমন্ত থাকবে না। আপনি দেখেন নাসির শেখ জামালে খেলে এবং শেখ জামাল ক্লাব কিন্তু বিগত দিন আপনি জানেন যে এএফসি কাপ ভালো একটা রেজাল্ট করে এসছে এবং সেখানে আমাদের গোলকিপার সোহেল, জাতীয় দলের গোলকিপার শেখ জামালের গোলকিপার, সে কিন্তু খুব ভালো খেলেছে এবং গত 2টা ম্যাচ কিন্তু সোহেল খুব ভালো খেলেছে, মানে আনএক্সপেক্টেড। আপনাকে আমি কি বলবো, মালয়েশিয়ার ম্যাচটা যথেষ্ট ভালো খেলেছে, কারণ মালয়েশিয়ার মাঠে মালয়েশিয়ার দর্শকদের সম্মুখে আমরা আমরা ওই মাঠে আমরা উপস্থিত মানে হাজার হাজার দর্শকের মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ওই ম্যাচটা ড্র করেছে। এটা কিন্তু বিশাল ব্যাপার। আপনি জানেন যে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আপনার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে এই মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথমে 2 গোল খেয়ে তারপরে 2 গোল পরিশোধ করে লাস্ট 30 সেকেন্ড আগে গোল খেয়েছিল। সেই মালয়েশিয়াকে তাদের মাটিতে কিন্তু ড্র করেছে। আসলে আপনি যে কথাটা বললেন যে আপনার খেলোয়াড়দের, যেমন কালকে খেলোয়াড় তো এখানে 23 জন, 23 জনের থেকে হেমন্ত ব্যথা, এখন 22 জন। কোচ কিন্তু চিন্তা করে কোন 11কে খেলালে সে তার পারফেক্ট জায়গায় পৌঁছাতে পারবে। মেন কথা হচ্ছে যে রেজাল্টটা আমাদের দরকার। আপনি দেখেন এবং রেজাল্টের জন্য যা যা করা দরকার সবই করবে। তবে আমরা আরো কথা বলবো, আমাদের আরো কিছু সংবাদ রয়েছে, বিশেষ করে সাবেক ফুটবলাররা কথা বলছে, আমরা একটু সংবাদে দেখে এসে কথা বলবো। জর্ডানের বিপক্ষে রক্ষণাত্মক কৌশল নিয়েই বাংলাদেশের মাঠে নামা উচিত বলে মনে করেন দেশের সাবেক ও বর্তমান ফুটবলাররা। পাশাপাশি কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেললে এই ম্যাচ ইতিবাচক ফলাফল নাও হতে পারে বলে মনে করেন তারা। প্রত্যেকটা টিমের প্রত্যেকটা স্ট্র্যাটেজিটাকে আমি কোন হিসেবে খেলবো, টিম দেখে খেলা হয়। হয়তো ওই টিম যদি এত বেশি স্ট্রং, উনি ডিফেন্সিভ খেলবে এবং ডিফেন্সিভ বলছে কাউন্টার অ্যাটাক, যে হোক না কেন আমার মনে হয় কালকে ম্যাচ জেতার জন্য নামবে এবং জেতার সেটা কোনো বিকল্পও নেই। নিজেদের ঘরকে যদি সামাল দিয়ে অর্থাৎ রক্ষণাত্মক ফুটবল খেলে কাউন্টার অ্যাটাক সিস্টেমে যদি ইটি করে, তাহলে আমরা মনে করতে পারি যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক এবং একটা রেজাল্ট আমাদের ফেভার আসতেও পারে। তবে আমি বলবো না যে আমরা এখানে জিতেই যাব। সাধারণ নিয়মে শক্তিশালী প্রতিপক্ষের পক্ষে আত্মরক্ষামূলক খেলা করতে হয় এবং সেই ক্ষেত্রে কতটুকু জোন ব্যবহার করে, কোন অংশটুকু ব্যবহার করে আমি আত্মরক্ষা করব, এই ব্যাপারে কোচের একটা পরিকল্পনা থাকে। দলের সাথে যদি আমাদের তুলনা করা হয় তাহলে আমাদেরকে অবশ্যই কম গোল খাওয়ার চিন্তা করে খেলতে হবে, এটা অপ্রিয় হলেও সত্য কথা। বাবু ভাই যেমনটা দেখলেন, আসলে বারবারই আলোচনায় যেটা আসছে রক্ষণাত্মক কৌশল, যেহেতু জর্ডান সম্পর্কে আমরা যতটুকু জানি বাংলাদেশ থেকে র্যাঙ্কিং এ অনেক উপরের ধাপে রয়েছে তারা, এবং 91-তে রয়েছে, বাংলাদেশ 173, এবং জর্ডান অ্যাটাকিং ফুটবল খেলে আমরা দেখলাম তার লাস্ট ম্যাচ একটা ম্যাচ ড্র এবং একটা ম্যাচ এর আগের বিশ্বকাপকে ভালো করেছিল খেলার জন্য উরুগুয়ের বিপক্ষে। তো সেই জর্ডানের বিপক্ষে আপনারা রক্ষণাত্মক কৌশলে চিন্তা করছেন, যে বারবারই কোচও সেটা বলছিল, সেটা আসলে কতটা আপনারা ফলপ্রসূ হবে মাঠে?
আসলে আপনি দেখেন, আপনি অস্ট্রেলিয়ার ম্যাচে কিন্তু ফার্স্ট হাফে 4 গোল খেয়ে সেকেন্ড হাফে কিন্তু একটি মাত্র গোল খেয়েছে 45 মিনিটস। এই 45 মিনিটে 1 গোল খেয়েছে। ওইখানে আপনি ফার্স্ট হাফের কথা যদি চিন্তা করেন যে ভুলগুলি হয়েছিল, আপনার 15 মিনিটে কোচ কিন্তু যতটুকু পেরেছে খেলোয়াড়দেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং খেলোয়াড়রা প্রত্যেকে কিন্তু তাদের দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছে এবং সেখান থেকে একটা গোল মাত্র রিসিভ করেছে, সেটা অস্ট্রেলিয়ার সঙ্গে। আপনাকে কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, বাংলাদেশের ফুটবলের অবস্থানটা এখন কোন অবস্থানে অবস্থান করছে। আপনি দেখেন, আমরা মালয়েশিয়ার সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মালয়েশিয়ার সাথে ড্র করেছে। মালয়েশিয়া কি করেছে? মালয়েশিয়া কিন্তু 10 গোল খেয়েছে আরব আমিরাতের সাথে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আরব আমিরাত কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলছে না, অস্ট্রেলিয়া কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলছে। আপনি আরেকটা জিনিস দেখেন, এশিয়া চ্যাম্পিয়ন তারা। দেখেন, আপনাকে আমি আরেকটা কথা বলি, ভুটান 15 গোল খেয়েছে, আপনি 15 গোল খেয়েছে। আপনি দেখেন মিয়ানমার 12 গোল খেয়েছে। দ্যাট মিনস আপনার এশিয়ার ভিতরে আমাদের যে সাবকন্টিনেন্টাল দলগুলি আছে, দেশগুলি আছে, বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছে, অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ খেলে, তাদের মাটিতে খেলেছে, তাদের সাথে 5 গোল খেয়েছে। আপনি যদি গত 15 বছর আগের কথা চিন্তা করেন, ওয়ার্ল্ড কাপ যারা খেলতো, যে দলগুলির সাথে বাংলাদেশ খেলেছে, জাপানের সঙ্গে খেলেছে, রেজাল্টটা কি ছিল? কোরিয়ার সাথে খেলেছে, রেজাল্টটা কি ছিল? আরব আমিরাতের সাথে খেলেছে, রেজাল্ট কি ছিল? এখন ফুটবলের কি অবস্থান? ডে বাই ডে কিন্তু ফুটবল বাংলাদেশের অবশ্যই উন্নত হচ্ছে। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে আপনি দেখেন, উনি যে চেষ্টা, কিন্তু ওনার কোনো ত্রুটি নেই। আমরা দেখলাম অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ কিন্তু এই বছর হচ্ছে, অনেক আপনি চিন্তাই করতে, আপনি দেখেন এই যে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উনি আয়োজন করেছে, এই আয়োজনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের র্যাঙ্কিং কিন্তু অনেক উপরে উঠেছে। উনি শ্রীলঙ্কাকে বাংলাদেশে এনেছে, শ্রীলঙ্কার সাথে আপনার প্রদর্শনী ম্যাচ খেলেছে, নেপালকে এনেছে, নেপালের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলেছে। এগুলো খেলার পরিপ্রেক্ষিতে আপনার আমাদের কিন্তু র্যাঙ্কিং ভালোর দিকে যাচ্ছে এবং আমাদের খেলোয়াড়রা কিন্তু অনেক কনফিডেন্স পাচ্ছে, উজ্জীবিত না, কনফিডেন্সও পাচ্ছে। আপনি দেখেন আমাদের খেলোয়াড়রা এখন, আপনি আজকে মামুনের কথা শুনেছেন, মানে আমাদের খেলোয়াড়দের ভিতরে, তাদের ভিতরে কিন্তু একটা জেদ কাজ করে। যে জিনিসটা সালাউদ্দিন ভাই দেখেন, আপনার অস্ট্রেলিয়াতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল একটা খুব ভালো একটা হোটেলে ছিল, এগুলি কিন্তু সবকিছু বের করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারপরে সেখান থেকে কিন্তু স্টেট এয়ারপোর্ট থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে একটা ভালো একটা হোটেলে। আমরা কিন্তু অন্য কোথায় না, একটা হোটেলে আছি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে খেলোয়াড়। তার মানে বাবু ভাই, যেটা হচ্ছে মানে পেশাদার হিসেবে বাংলাদেশ ফুটবল দল গড়ে উঠছে। হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ জর্ডানের বিপক্ষে ভালো খেলবে, এমনটাই মনে করেন দেশের ফুটবল ভক্তরা। পাশাপাশি এই ম্যাচে জয় না পেলেও মামুনুলরা অন্তত ড্র করবে বলেও বিশ্বাস করেন তারা। আমার ফুল ডিটারমিনেশন আছে, ইনশাআল্লাহ রহমান বাংলাদেশ পরাজিত হবে না, ড্র না তো এক গোলে জিতবে ইনশাআল্লাহ রহমান। সুমানের দলের সাথে আমরা যে ফাইট দিছি সেকেন্ড হাফে, এটাতে বোঝা যায় বাংলাদেশ খুব ব্যালেন্স টিম। ইনশাআল্লাহ আগামীকাল আমরা পয়েন্ট পাবো ইনশাআল্লাহ। আমাদের হোম গ্রাউন্ডে আমাদের দর্শক আমাদের অনুকূলে থাকবে, আমাদের প্লেয়াররা নিজেদের সেরা পারফরমেন্সটা দিয়ে হয়তো বাংলাদেশ ফুটবলকে অগ্রসর ভূমিকা রাখবে এবং বাংলাদেশ ফুটবলের উন্নয়নের জন্য এই ম্যাচটা আমাদের অতি গুরুত্বপূর্ণ। বাবু ভাই, দেখলেন দর্শকদের আগ্রহ এবং তারা কিন্তু জয়ের কথা বলছেন যে আমরা জর্ডানের বিপক্ষে হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগি। এই যে হোম গ্রাউন্ডের সুবিধা, আপনি তো অনেকদিন ধরেই ফুটবলের সাথে রয়েছেন, দলের ম্যানেজার, মোহামেডান ক্লাবও ছিলেন, বাফুফের সদস্য, বাফুফের অনেকগুলো কমিটিতেও আছেন। এই যে হোম গ্রাউন্ডের সুবিধা আসলে দল কিভাবে কাজে লাগাতে পারে? অবশ্যই আপনি দেখেন, যখন আমরা মালয়েশিয়াতে গিয়েছি, আপনার মালয়েশিয়া তারা মানে হোমের ভিতরে তাদের দর্শকরা কিভাবে যে তাদেরকে উৎসাহিত করেছে, আপনার একটা সাইড আমি নিজে চোখে দেখেছি, পুরো তারা কভার করে 90 মিনিটস তারা আপনার বাদ্যযন্ত্র মানে বাজিয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য। অস্ট্রেলিয়াতে গিয়েছি, আপনার অস্ট্রেলিয়ার পার্থে, আপনাকে আমরা কি বলবো, আমরা কিন্তু দেখেছি, আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমাদের বাংলাদেশিদের জন্য খেলার দিন আমি মানে টিকিটের জন্য পাগল হয়ে গেছি, যে আমাদের বাংলাদেশিরা যারা আছে প্রবাসীরা, তারা আমার কাছে কয়েকটা টিকিট চেয়েছে, মানে আগে থেকেই সব টিকিট সেল হয়ে গিয়েছে এবং আপনার পুরো গ্যালারি আনএক্সপেক্টেড, আপনি চিন্তাই করতে পারবেন না যে অস্ট্রেলিয়ার যে সাপোর্টাররা
মানে অত বড় স্টেডিয়ামটা না এনআরবি স্টেডিয়াম, কিন্তু তারপরেও সবাই তার ফ্যামিলিদেরকে নিয়ে এসছে খেলা দেখার জন্য। আসলে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য আপনি দেখেন গত কিছুদিন আগে অনূর্ধ্ব-16 ফুটবল হয়েছে সিলেটে, প্রচুর দর্শক হয়েছে। আপনার আমাদের এই বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালের সঙ্গে একটা ম্যাচ হয়েছিল, আপনার খেয়াল আছে কিনা আমি জানি। আপনার এবং 1 ঘন্টা পর আমাদের খেলা শুরু করেছিল এবং মাঠের ভিতরে আমরা ভয়, আমাকে নেপাল দলের ম্যানেজার এসে বলতেছে যে দাদা আমরা কি করব, ডোন্ট ওয়ারি, তুমি কোনো চিন্তা করো না, মানে মাঠের ভিতরে দর্শক চলে এসেছে। মানে এগুলোর কারণ একটাই যে ফুটবলের প্রতি দর্শকদের কিন্তু আগ্রহ এখনো রয়েছে। অবশ্যই সেটার জন্য আসলে মাঠের খেলাটা কতটা প্রয়োজন, মাঠে আমাদের খেলোয়াড়দেরকে আসলে আমাদের খেলোয়াড়রাও চেষ্টা করছে। আমাদের খেলোয়াড়দেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে দেখেন আপনি ডে বাই ডে আমাদের খেলোয়াড়রা কিন্তু চেষ্টা করে, যেমন আমাদের এই বর্তমান কমিটি কাজী সালাউদ্দিন সাহেব যে আমাদের সভাপতি সাহেব, ওনার নেতৃত্বে যে কমিটি, উনি কিন্তু যে চেষ্টা এবং আমাদের যে ন্যাশনাল টিম, যেটার ওনার মূল টার্গেট ন্যাশনাল টিমকে যত রকমের সহযোগিতা করা দরকার এবং সুবিধা দেওয়া দরকার, উনি কিন্তু 100% দিচ্ছে। আপনি দেখেন কোচ ডি কুইপকে উনি রেখেছে, বিদেশি কোচ। আপনার একটা আমাদের গোলকিপিং এ প্রবলেম ছিল, সেটার জন্য উনি বাইরে থেকে গোলকিপার কোচ নিয়ে এসেছে। ইভেন আমরা সেট পিচে গোল খাচ্ছিলাম, আমরা কেন সেট পিচে গোলগুলি খাচ্ছিলাম, আমরা ইনডাইরেক্ট ফ্রি কিকের থেকে আমরা গোল খাচ্ছিলাম, এগুলাকে উনি কিন্তু মানে সবকিছু তদারক করছে আমাদের প্রেসিডেন্ট সাহেব। এগুলার কিন্তু মূল আমাদের যে খেলোয়াড়রা আছে তারা যথেষ্ট চেষ্টা করছে এবং তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমি মনে করি এখন আমাদের সমর্থকদের উচিত যে তারা মাঠে আসুক, মাঠে এসে এই যে অনূর্ধ্ব-16 যে খেলা হয়েছে, হাজার হাজার মানুষ মাঠে যে আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করেছে। শুধু দর্শক আসলেই আপনার উৎসাহিত না, এটা আল্লাহর একটা রহমত থাকে। কারণ যখন এতগুলি মানুষ একসঙ্গে দেশের জন্য চাইবে, তখন ওরাও কিন্তু নিজে থেকে চিন্তা করবে যে আমার এত দর্শক আজকে মাঠে উপস্থিত হয়েছে, তাদের জন্য আমরা খেলি, তাদের জন্য আমরা আজকে প্রাণ উজাড় করে আমরা খেলি। আসলে সবকিছুর মূলেই কিন্তু আমাদের দর্শকরা। আপনাকে এটা চিন্তা করতে, বাংলাদেশের আপনার মানে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আপনার ফুটবল খেলা হচ্ছে এবং আপনার পৃথিবীর সব জায়গায়। আমার প্রেসিডেন্ট সাহেব বলে, আজকে আপনি দেখবেন একটা নিউজে আছে যে সবচেয়ে দামি ফুটবলার, একটা ফুটবলারের মানে এভরিডে মানে প্রতিদিনের আয় কত, প্রতিদিনের আয় কত। না সেই হিসেব করলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ফুটবলাররাও ভালো আয় উপার্জন করছেন, আমরা দেখি লিগের মধ্যে 3 কোটি টাকা। আপনাকে আজকে আপনি নিউজ দেখেন, আমাদের একটা পত্রিকায় আসছে 3 কোটি টাকা একদিনে একটা খেলোয়াড়ের, ফুটবল খেলোয়াড়ের আয়। তাহলে আমাদের দেশের যে খেলোয়াড়রা, তাদেরও আল্লাহর রহমতে কিন্তু কম হচ্ছে না। শেখ জামাল, আপনার মোহামেডান, আবাহনী, শেখ রাসেলের মতো ক্লাবগুলো অনেক দাম দিয়ে টাকা পাচ্ছে। আমাদের এটারও কিন্তু মূল কারণ কি জানেন? এটার মূল কারণ কিন্তু আপনার খেলার মানও কিন্তু বাড়ছে। আপনি দেখেন শেখ জামাল ক্লাব কি করেছে কিছুদিন আগে, আপনার বাইরে থেকে যে কথাটা আমি একটু আগে বলছিলাম, ওরা এএফসি কাপে, যেটা আমাদের বিগত দিন কোনোদিনও, ওরা কিন্তু কোয়ালিফাই করে সেকেন্ড রাউন্ডে অলরেডি চলে গিয়েছে। একটা ম্যাচ জয়লাভ করেছে, একটা ম্যাচ ড্র করেছে। দ্যাট মিনস এটা কিন্তু বিগত দিনে একটু টাফ, মানে তারা কাদের সঙ্গে খেলে তারা কিন্তু সেকেন্ড রাউন্ড। বাবু ভাই সাদের কথা বলছি, আমার যদি একটু ছোট্ট করে বলতেন তাহলে কালকের ম্যাচে আমরা আসলে কি সুখবর পেতে যাচ্ছি। আসলে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমাদের খেলোয়াড় ভাইরা যারা আছে ওরাও কিন্তু যথেষ্ট চেষ্টা করছে এবং মানে সবাই ডিসিপ্লিনের ভিতরে আছে। আমি মনে করি যেমন মানে আজকেও আমার কোচ অলমোস্ট 2-3টা মিটিং করেছে, ভিডিও দেখিয়েছে এবং যে ভুলগুলি আছে সেই ভুলগুলি সংশোধন করার চেষ্টা করেছে। আমাদের সত্যিকার অর্থে আপনি যে কথাটা শান্ত আগে বলেছেন, এখনো বললাম যে একটা প্রবলেম ক্রিয়েট করছে। দেখেন আমরা কিন্তু আমাদের গোলকিপার মানে খুব ভালো খেলতেছিল সোহেল, কিন্তু হঠাৎ গতকালকে আমাদের প্র্যাকটিসে ও একটু ব্যথা পেয়ে গিয়েছে। সেম কেস হেমন্তকে আমাদের মাঠে খুব দরকার ছিল, ও কিন্তু ব্যথা পেয়ে গিয়েছে। এগুলো আমি ব্যাড লাক বলবো না, আমি মনে করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তা আমার বিশ্বাস যে আমাদের খেলোয়াড়দের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমরাও তাদেরকে সব রকমের আমরা কিন্তু সাপোর্ট দিচ্ছি। আমাদের প্রেসিডেন্ট সাহেবের নেতৃত্বে সালাউদ্দিন ভাই আমাদেরকে বলেছে সকল রকমের সাপোর্ট তাদেরকে দেওয়ার জন্য। এখন শুধু মাঠের ফল। এবং আমি আপনাদের মাধ্যমে যারা সারা বাংলাদেশের যারা ফুটবল খেলা দর্শক যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব যে আগামীকাল বিকাল 5টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা যেন অবশ্যই মাঠে আসে। খেলা তো অবশ্যই দেখবে, তারা যেন মাঠে এসে
আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করে, তারা মন উজাড় করে যাতে খেলতে পারে। ধন্যবাদ বাবু ভাই। আমরাও চাই মাঠে ভর্তি দর্শক থাকুক, ফুটবল যেভাবে জেগে উঠছে, ফুটবল যেভাবে উন্নতির পথে যাচ্ছে সেভাবে এগিয়ে যাক। আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমিনুল ইসলাম বাবুর সঙ্গে। তিনি যেমনটি বলছেন, মাঠে এসে দর্শকদের, ফুটবলারদের উৎসাহ দেওয়ার জন্য, যেহেতু আগামীকাল একটি বড় ম্যাচ রয়েছে জর্ডানের বিপক্ষে। এবার দেশের ক্রিকেটের খবর। পেসার শাহাদাত হোসেনের বিরুদ্ধে ওঠা গৃহকর্মী নির্যাতনের অভিযোগটি অনাকাঙ্ক্ষিত। তার সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করবে বিসিবি, এই কথা জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। এছাড়া চুক্তি শেষ হবার আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে দায়িত্ব ছাড়ার কোনো সম্ভাবনা নেই চান্দিকা হাথুরা সিংয়ের, এমনটাই দাবি বিসিবির প্রধান নির্বাহী। এদিন টাইগারদের নিয়ে অনুশীলন করান হাথুরা সিংহে। কদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শোনা যাচ্ছিল টাইগার কোচ হাথুরু সিংহকে নিজ দেশের ক্রিকেটের দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাই ছুটি শেষে নির্দিষ্ট সময়ে হাথুরু সিংহের ফেরা নিয়ে কিছুটা সন্দেহ তৈরি হলেও রোববার রাতে ঢাকায় ফেরেন জাতীয় ক্রিকেট দলের কোচ এই লঙ্কান। রাতে বিশ্রাম নিয়ে এদিন শিষ্যদের নিয়ে কাজে নেমে পড়েন মাশরাফি মুশফিকদের পেশাদার কোচ চান্ডিকা হাথুরা সিংহে। দীর্ঘদিন পর দেখা হওয়ায় সাকিব তামিমদের সাথে বিসিবি একাডেমির জিমে টিম মিটিং সেরে নেন শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার। অন্যদিকে প্রিয় ক্রিকেট শিক্ষককে পেয়ে শতভাগ মনোযোগ নিয়ে তার কথা শুনতে দেখা যায় টাইগারদেরও। কিন্তু ঘুরে ফিরে বিসিবি পাড়ায় সবার প্রশ্ন ছিল, বাংলাদেশে থাকছেন তো হাথুরা সিংহে? আমি এই ধরনের কোনো আশঙ্কা আপাতত দেখছি না। আমার সাথে কোচের সাথে যে কথা হয়েছে তাতে কোনো ফর্মাল অ্যাপ্রোচ হয়েছে বা এরকম কিছু সম্পর্কে সে আমাদের বলেনি। সো বিং এ প্রফেশনাল কোচ আমরা ধরে নিতে পারি যে এই ধরনের কোনো বিষয় ঘটেনি। এই ধরনের কোনো ভ্রান্তি হওয়ার অবকাশ নেই, কারণ আপনারা জানেন সে একজন প্রফেশনাল কোচ এবং তার সাথে আমাদের আগামী 2016 জুন পর্যন্ত আমাদের কন্ট্রাক্ট আছে। এদিকে বাংলাদেশ দলের পেসার শাহাদাত হোসেনের বিরুদ্ধে ওঠা গৃহকর্মী নির্যাতনের বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তার সাথে কথা বলে বিসিবির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান নিজামুদ্দিন চৌধুরী। বিষয়টা অনাকাঙ্ক্ষিত। ইনফ্যাক্ট আমাদের সাথে বা আমরা পত্রপত্রিকায় যে বিষয়টা জেনেছি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না বা কাম্য না। আমরা বিষয়টা দ্য প্লেয়ার ইন কোয়েশ্চেন তার সাথে আমরা কথা বলবো বা বলে এই ব্যাপারে আমাদের অবস্থানটা দেখাবো। পাকিস্তান সফরে থাকা বাংলাদেশের 4 সদস্যের নিরাপত্তা পর্যবেক্ষণ কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে নারী ক্রিকেট দলের সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানান নিজামুদ্দিন চৌধুরী। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট যারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় ক্রিকেট লিগকে সামনে রেখে দেশের সব স্টেডিয়ামে কিউরেটর ও গ্রাউন্ডস কর্মীদের নিয়ে সভা করেছে বিসিবি গ্রাউন্ডস কমিটি। মূলত সভায় বিসিবির পক্ষ থেকে জাতীয় লিগে বোলার ও ব্যাটসম্যানদের জন্য সমন্বয় করে সব স্টেডিয়ামে স্পোর্টিং উইকেট বানানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ। আমাদের ন্যাশনাল লিগের উইকেট যেটা 4 ডে টুর্নামেন্ট যেটা আমরা খেলি, ওটাতে উইকেট মানে আমরা যেরকম উইকেট চাই ওরকম প্রায় সময় মানে স্পোর্টিং উইকেটের কথা বলছি, আমি বলবো না ঘাস থাকলো কি থাকলো না, এটা না। স্পোর্টিং উইকেট মানে বোঝাতে যাচ্ছে একটু বাউন্স থাকবে, সকালে ল্যাটারাল একটু মুভমেন্ট থাকবে, তারপরে এক সময় তো বলটা একটু উইকেট একটু বেটার হবে। সো এই ধরনের একটা উইকেট, সেটা নিয়ে আজকে আমি চেয়ারম্যানকে আমি আসলে গত 3-4 মাস থেকে বলছিলাম যে আমাদের উইকেট নিয়ে চিন্তা করা দরকার। লো বাউন্স উইকেট কিন্তু আপনার ইনফ্যাক্ট সবাইকে খুব বেশি হেল্প করে না, ইভেন স্পিনাররা কিন্তু বুঝতে পারে না তার বল কতটুকু ভালো হচ্ছে, কেননা অনেক সময় শর্ট পিচ বল একটু লো বাউন্সের জন্য বেঁচে যায়। সো সেই ক্ষেত্রে আমরা একটা ট্রু বাউন্স উইকেট চাচ্ছি, যে উইকেটে আপনার ব্যাটসম্যান বোলার সবার সমান সুযোগ সুবিধা থাকবে। বাংলাদেশ ও ভারত এই দলের আসন্ন সিরিজে ভারত এই দলের হয়ে খেলতে পারেন দলটির ওয়ানডে ও টেস্ট ফরম্যাটের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। পাশাপাশি দলের বেশ কজন সিনিয়র ক্রিকেটারও খেলার সম্ভাবনা আছে এই সিরিজে। চলতি মাসের মাঝামাঝিতে ভারত এই দলের বিপক্ষে 3টি একদিনের ও 2টি 3 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এই সিরিজে স্বাগতিক ভারত দলে দেখা যেতে পারে ধোনি, কোহলি, রায়না ও আম্বাতি রায়ুডুদের মতো ক্রিকেটারদের। অক্টোবরের শুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত। তার আগে বেঙ্গালুরুতে কন্ডিশনিং ক্যাম্প করবে টিম ইন্ডিয়া। আর ওয়ানডে 3টি বেঙ্গালুরুতে হওয়ায় ম্যাচ প্র্যাকটিস করে নিতে ধোনি, কোহলিরা সেই ম্যাচগুলোতে অংশ নেবেন বলেই গুঞ্জন ভারতীয় গণমাধ্যমে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর এখন ছুটিতে আছে টিম ইন্ডিয়া। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়া এই দলের বিপক্ষে একটি 4 দিনের ম্যাচ খেলছিলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। এবার দেশের হকির খবর।
আপাতত ঘরোয়া লিগ নয়, আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে ভাবছে ফেডারেশন। নতুন সভাপতি বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরারের সাথে প্রথম আনুষ্ঠানিক সভা শেষে সোমবার এমনটাই জানিয়েছেন দেশের হকির কর্তারা। এছাড়া সভায় 5-11 অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব 18 AHF হকি টুর্নামেন্টে বাংলাদেশ দলের ম্যানেজার নির্বাচিত হন মাহবুব এহসান রানা। তবে প্রিমিয়ার লিগ নিয়ে কোনো আলোচনা হয়নি এই সভায়। দেশের হকির জটলা যেন কাটছেই না। প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। তবে ক্লাবগুলোর বিদ্রোহী অবস্থান আর সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবি ছাপিয়ে একটি প্রশ্ন হয়ে উঠেছে মুখ্য, বাংলাদেশের হকিতে নিয়মিত খেলার পরিবেশ ফিরে আসবে কবে? এই প্রশ্নের সদুত্তর এখনো মেলেনি। তবে ফেডারেশনের নতুন সভাপতির সাথে প্রথম সভা শেষে দ্রুতই সমস্যা সমাধানের ব্যাপারে আশাবাদের কথা জানান কর্মকর্তারা। এছাড়া দ্রুতই তৃতীয় বিভাগ লিগ চালু করতেও আগ্রহী ফেডারেশন। প্রিমিয়ার ডিভিশন নিয়ে কোনো আলোচনা হয় নাই, কারণ প্রিমিয়ার ডিভিশন পরবর্তীতে এজেন্ডা করে এটা আমরা নিয়ে আলোচনা করব। আলাদা করে মিটিং করে এটা রিজলভ করার চেষ্টা করা হবে। এজেন্ডাতে ছিল আমাদের থার্ড ডিভিশন লিগ চালু করার বিষয়। সে বিষয়ে আমরা নীতিগতভাবে অন প্রিন্সিপাল উই হ্যাভ এগ্রিড যে আমরা থার্ড ডিভিশন লিগ আরম্ভ করব। অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠেয় AHF অনূর্ধ্ব 18 ও নভেম্বরে মালয়েশিয়ায় অনূর্ধ্ব 21 হকি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। দেশের হকির জিলাপির প্যাচ খুলতে এসব টুর্নামেন্টে ভালো করাই এখন প্রধান লক্ষ্য। তাই আপাতত প্রিমিয়ার লিগ নয়, বয়সভিত্তিক পর্যায়ে আন্তর্জাতিক আসরের পাশাপাশি আসন্ন দক্ষিণ এশিয়ান গেমসে জিমি চায়নদের প্রস্তুতিতে মনোযোগ ফেডারেশনের। এমনই বক্তব্য দেশের হকির অভিভাবকদের। আমাদের ন্যাশনাল টিমের ব্যাপারগুলি ছিল এখানে বেশি ইমার্জেন্সি, কারণ সামনের মাসে আমার টুর্নামেন্ট আছে, যার জন্য আমাদের ন্যাশনাল টিমগুলির ব্যাপারে আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি। টুর্নামেন্টগুলো নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে যাতে আমরা সুন্দরভাবে এটা সম্পন্ন করতে পারি। এখন তো আমাদের ইন্টারন্যাশনাল ইভেন্টসগুলো আছে, প্রিমিয়ার লিগে আগে মিটিংটা করার পরেই আমরা ডিসিশন নিতে পারবো। এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বিকেএসপিতে প্রতিভা অন্বেষণ ক্যাম্প করার কথাও জানায় ফেডারেশন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার ICRC আন্তর্জাতিক শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টের খবর। আফগানিস্তানের কাছে 3 উইকেটে হেরে ফাইনাল খেলার স্বপ্ন বড় ধাক্কা খেল বাংলাদেশ। এদিন টস জিতে আগে ব্যাট করে 6 উইকেটে 119 রান করে বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। জবাবে মোহাম্মদুল্লাহ ঝড়ো ব্যাটিংয়ে 5 বল 3 উইকেট হাতে রেখে টুর্নামেন্টে প্রথম জয় 7 পায় যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদুল্লাহ। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে হারের কারণে ফাইনালে জায়গা নিশ্চিত করে নিতে আফগানদের বিপক্ষে জয় ভিন্ন কোনো উপায় ছিল না বাংলাদেশের। তাই বিকেএসপির 3 নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক। তবে 27 রানে প্রথম 3 ব্যাটসম্যান আউট হওয়ার পর বেশ চাপে পড়ে যায় স্বাগতিকরা। শেষ দিকে উইকেট রক্ষক শামীমের 56 রানের ও অপূর্ব কুমারের 19 রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত 20 ওভারে 119 রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ব্যাটসম্যানরা দুর্দান্ত সূচনা করে। ওপেনার মোহাম্মদুল্লাহর ঝোড়ো ব্যাটিং এর উপর ভর করে জয়ের দিকে এগুতে থাকে আফগানরা। তবে 10 ওভারের পর তীর্থ আমিনদের বোলিং তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আশরাফ জুবায়েররা। ম্যাচের 2 ওভার বাকি থাকতে যখন বাংলাদেশ স্বপ্ন দেখছিল জয়ের, সে সময় 1 ওভারে 13 রান নিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় আফগানরা। শেষ পর্যন্ত 5 বল বাকি থাকতেই 7 উইকেটে 120 রানের জয় তুলে নেয় তারা। আফগানদের বিপক্ষে হারার কারণে ফাইনাল খেলার আশা ফিকে হয়ে এসেছে স্বাগতিকদের। তবে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে ম্যাচ জয় করে সেই স্বপ্ন কিছুটা হলেও বাঁচিয়ে রাখতে চান কোচ। সমস্ত কিছু নির্ধারণ হয়ে যায় ফলাফলে, আর ফলাফল যখন অনুকূলে না আসে তার মানে ভালো কাজগুলো আসলে ওইভাবে সামনে আসে না। ইন্ডিয়ার সাথে এখন প্ল্যানটা আসলে সেরকমই যে অবশ্যই জয়ের জন্য নামা, চেষ্টা থাকবে জয়ের জন্য নামা এবং বড় ব্যবধানে অন্তত যদি কোনো রকম কোনো সুযোগ থাকে তাহলে হয়তো কাজে লাগাতে পারবো। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে দলের প্রথম জয়ের পাশাপাশি ম্যাচ সেরা হতে পারায় আনন্দিত আফগান ওপেনার মোহাম্মদুল্লাহ। আমাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয়ের দিনে ম্যাচ সেরা হতে পেরে খুবই ভালো লাগছে। পরের ম্যাচেও চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে আবারও ম্যাচ সেরা হতে। নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নিয়ামতুল্লাহ বাবু, বিকেএসপি, সাভার। এদিকে প্রথম দল হিসেবে আসরে ফাইনাল নিশ্চিত করেছে শক্তিশালী পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে 43 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা। আগে ব্যাট করে 6 উইকেটে 174 রান করে পাকিস্তান। জবাবে 131 রানে অল আউট হয়ে যায় ভারত। বিকেএসপির 4 নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার হাসনাইন ও মাতলুব। উদ্বোধনী জুটিতে 55 রান যোগ করে মাতলুব আউট হন 13 রান করে। তবে অধিনায়ক হাসনাইনের 39 ও রেহানের 34 রানে বড় স্কোরের দিকে এগুতে থাকে পাকিস্তান। শেষ দিকে দানিশ ও নিহারের 48 রানের জুটিতে 6 উইকেটে 174 রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে শুরুতে ওপেনার মন্দেহের উইকেট হারায় ভারত।
এরপর নেগি আনস্তুরা বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। নিয়ন্ত্রিত বোলিংয়ে 130 রানেই 7 উইকেট হারায় তারা। আর 19তম হ্যাট্রিক তুলে নেন পাকিস্তানের ফায়াজ। এতেই বড় জয়ের পাশাপাশি ফাইনাল নিশ্চিত হয় পাকিস্তানের। ইউরো 2016 বাছাই পর্বের খবর। ফ্রান্সে অনুষ্ঠেয় মূল পর্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ম্যাচে আলবেনিয়ার মুখোমুখি হবে গ্রুপ আই এর শীর্ষ দল পর্তুগাল। আর কিছুক্ষণ পর রুজদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। একই সময় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন গ্রুপ ডি এর শীর্ষ দল জার্মানিকে আতিথ্য দেবে স্কটল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে গ্লাসগোর হ্যাম্পটন পার্কে। ইউরো মূল পর্বের টিকিটের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া নয়, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের সামনে এই ম্যাচটি প্রতিশোধের মিশনও। কারণ প্রায় 1 বছর আগে আলবেনিয়ার বিপক্ষে 1-0 গোলের হার দিয়ে ইউরো বাছাই পর্বের মিশন শুরু করেছিল সেলেকাওরা। এবার সে হারের তিক্ততা ভোলাতে আলবেনিয়ার আতিথ্য নিচ্ছে প্রায় পূর্ণ শক্তির সেলেকাওরা। আর সেই পালে হাওয়া দিচ্ছে শেষ 2 ম্যাচে আলবেনিয়ার মাঠে তাদের বিপক্ষে পর্তুগালের জয় পাবার পরিসংখ্যান। তবে হুয়াও মৌতিনহো ও উইলিয়াম কারভালহোর ইনজুরি কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলেছে বস ফার্নান্দো সান্তোসকে। তাই সেরা একাদশে দেখা যেতে পারে পোর্তোর নতুন রিক্রুট মিডফিল্ডার দানিলো পেরেইরাকে। সবকিছু ছাপিয়ে বাছাই পর্বে 5 গোল করা সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার রোনালদোর ফর্ম পর্তুগালকে দিচ্ছে স্বস্তি। অন্যদিকে প্রথম ম্যাচে পেপে রোনালদোর পর্তুগালকে হারিয়ে চমক দেখিয়েছিল আলবেনিয়া, কিন্তু 5 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে টেবিলের 3য় স্থানে থাকা আলবেনিয়ার মূল পর্বের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরির কারণে সাইড বেঞ্চে থাকতে হতে পারে ডিফেন্ডার মার্জিও মাভারাসকে। তবে দলে ফিরতে সম্পূর্ণ প্রস্তুত এলসিউড হাইসাজ। তাই সফরকারীদের বিপক্ষে ইতিহাসের পুনরাবৃত্তি চান কোচ জিয়ান্নি দি বিয়াসির শিষ্যরা। অপর ম্যাচে হ্যাম্পটন পার্কে ডি গ্রুপের শীর্ষ দল জার্মানিকে আতিথ্য দেবে স্কটল্যান্ড। স্বাগতিক স্কটিশদের প্রেরণার নাম 16 বছর আগে জার্মানির বিপক্ষে 1-0 গোলের জয় এবং ঘরের মাঠে টানা 8 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। তাই মূল পর্বের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে চমক দেখাতে চায় স্বাগতিকরা। অন্যদিকে পোল্যান্ডের বিপক্ষে হারে ক্ষত কাটিয়ে ওঠা জার্মানি মূল পর্বে ওঠার পথটা মসৃণ করতে চায়। সে লক্ষ্যে তুলনামূলক দুর্বল দল হলেও দ্য রেড অ্যান্ড ব্ল্যাকদের বিপক্ষে পূর্ণ শক্তির সেরা একাদশ সাজানোর ইঙ্গিত দিয়েছেন কোচ জোয়াকিম লো। সেই পালে হাওয়া দিচ্ছে স্কটিশদের বিপক্ষে টানা 2টি জয়ের রেকর্ড। শায়লা পারভিন, সময় সংবাদ। 13টি উপজেলা দলের অংশগ্রহণে ময়মনসিংহে শুরু হয়েছে পুলিশ সুপার কাপ আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা। এমন প্রতিযোগিতা আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা। হোসেন আলীর ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। কাবাডিকে ঘিরে গ্রামে গ্রামে তৈরি হতো অন্যরকম এক উৎসবের আমেজ, কিন্তু সময়ের বিবর্তনে এখন আর সে অবস্থা নেই। ভিনদেশি অনেক খেলার ভিড়ে হারিয়ে যাচ্ছে কাবাডি। এমন বাস্তবতায় গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে পুলিশ সুপার কাপ আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা, যেখানে উপস্থিত হাজারো দর্শক দীর্ঘদিন পর এ খেলা দেখে দারুণ উচ্ছ্বসিত। আমরা বন্ধু বান্ধব নিয়ে খেলা দেখতে আসলাম। খেলা দেখতে খুব আনন্দ লাগছে, খুব ফুর্তি লাগছে। এর চর্চা মনে হয় এখন হওয়া উচিত। এটা হলে সারা বাংলাদেশের যে পুরাতন ঐতিহ্য আছে সেটা টিকে থাকবে। কাবাডি খেলাটা আমি আগের থেকে খুব পছন্দ করি এবং কাবাডি খেলাটা নাই দেশে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি দেখতে আসছি আজকে কাবাডি খেলাটা। এদিকে খেলোয়াড়রা বলছেন নিয়মিত কাবাডি টুর্নামেন্ট না হওয়ায় তাদের দক্ষতা যেমন বাড়ছে না, পাশাপাশি উঠে আসছে না নতুন রেইডার। যদি গণগণ হয়তো তো আরো ভালো প্লেয়ার আমাদের সাথে খেলতে পারতো। এভাবে আয়োজন করা হলে আর কি আমরা খেলার সুযোগ পাবো, সুযোগ পেলে আর কি এভাবে ধরে রাখা যাবে। এই টুর্নামেন্টটা হইতেছে, এই টুর্নামেন্টটা যদি রেগুলারই হইতো তাহলে দেখা যেত যে আমরা প্র্যাকটিসের মধ্যে থাকতাম আর আমাদের ফিটনেসটা আরো ভালো থাকতো। প্রায় হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যের কাবাডি খেলা বাঁচিয়ে রাখতে এবং তরুণদের এ খেলায় আগ্রহী করতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। জেলা পর্যায় থেকে পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে এই টুর্নামেন্ট হবে এবং আমরা আশা করি যে এর মাধ্যমে কাবাডি খেলার হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে। কাবাডি ডেভেলপ করার জন্য, পুনরায় কাবাডি ঐতিহ্য ফিরে আনার জন্য আমরা ক্রীড়া সংস্থা যা যা করা দরকার আমরা তাই করব। নকআউট পদ্ধতির এ প্রতিযোগিতায় জেলার 13টি উপজেলা দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ফুলপুর উপজেলা দল 59-46 পয়েন্টে সদর উপজেলা দলকে পরাজিত করে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ইনডোর ইউনিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটিকে 26 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আগামীতে আরো বড় পরিসরে খেলা মাঠে আয়োজন করার কথা বলছেন আয়োজকরা।
মিরপুরের ইনডোর স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকদের এ উচ্ছ্বাস জানিয়ে দেয় এদেশের তরুণদের ক্রিকেট উন্মাদনার কথা। তৃতীয়বারের মতো আয়োজিত ইনডোর ইউনি ক্রিকেটের এবারের আসরে সরকারি বেসরকারি মিলিয়ে মোট 32টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়, যাতে ফাইনালে পৌঁছয় এআইইউবি আর বাংলাদেশ ইউনিভার্সিটি। ম্যাচে 26 রানে বাংলাদেশ ইউনিভার্সিটি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এআইইউবি। এই আসরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে অংশ নেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার, তাই পুরো আয়োজন ছিল বেশ জমজমাট, যেখানে অংশ নেওয়া তরুণ ক্রিকেটাররাও অনেক উচ্ছ্বসিত। এর আগের বার আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, সেমিফাইনালে হেরে গিয়েছিলাম। অনেক অপ্রাপ্তি ছিল আমাদের, যেগুলো এবার আমরা পূর্ণ করেছি। হ্যাঁ, অবশ্যই চ্যাম্পিয়ন হতে কার না ভালো লাগে। এরকম আয়োজন যদি প্রতি বছর করা যায় তাহলে বাংলাদেশের ক্রিকেট আরো অনেক দূরে এগিয়ে যাবে। তরুণরা যেন এরকম একটা স্কোপ অলওয়েজ এরকম একটা ইভেন্ট পায়। এখানে অনেক প্লেয়ার চেনা যায়, অনেক ভালো ভালো প্লেয়ার এখানে ক্রিকেট খেলে, অনেক ইউনিভার্সিটির অনেক প্রতিভাবান প্লেয়ার এখানে পারফর্ম করে। এদিকে লেখাপড়ার বাইরে শিক্ষার্থীদের বিনোদন ও ক্রিকেটে আগ্রহী করতে এই আয়োজন সহায়ক বলে মনে করেন সাবেক ক্রিকেটাররাও। তবে আগামীতে ইনডোর নয়, খোলা মাঠে এই প্রতিযোগিতার চিন্তা ভাবনা করছেন আয়োজকেরা। যে ট্যালেন্ট আমরা দেখেছি, এখানে ন্যাশনাল টিমের প্লেয়াররাও খেলেছে, আর যারা ক্রিকেট খেলার সুযোগ পায় না ওরাও খেলেছে, বাট অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে এখানে। তো আমি মনে করি যদি ওরা আপনার প্রপার ক্রিকেটের সুযোগ পায় তাহলে ওরাও কিন্তু আপনার বাংলাদেশে কিন্তু আপনার ভালো লেভেলে খেলার ক্ষমতা রাখে। প্রথমে আমরা চেয়েছি যে ইনডোরের মাধ্যমে সমস্ত ইউনিভার্সিটিকে একটা ছাতার নিচে নিয়ে আসা, এবং পরবর্তী আমাদের যে পরিকল্পনা আছে তাদেরকে আউটডোরে নিয়ে আসা। ভবিষ্যতে পরিকল্পনা আছে যে আরও স্কুল লেভেলের বাচ্চাদেরকে দিয়ে করা, কর্পোরেট টুর্নামেন্ট করা, যেন স্পোর্টসটা সবাই যেন ইনভলভ হতে পারে। খেলা শেষে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়, যেখানে চ্যাম্পিয়ন দল পায় 5 লক্ষ টাকা ও রানার্স আপ দল পায় 2 লাখ টাকা অর্থ পুরস্কার। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।